নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন নিমাই ভট্টাচার্যের লেখা রাঙাবৌদি উপন্যাস। আজ পড়ব উপন্যাসটির শেষ পর্ব। সময়ের একটা বিচিত্র গতি আছে। পরপর 2-3 দিন বৃষ্টি হলেই আমরা বিরক্ত হই, বলি এই বৃষ্টি কবে যে থামবে তার ঠিক ঠিকানা নেই। বৃষ্টি আপন মনেই থামে। সারা আকাশ তন্ন তন্ন করে খুঁজেও এক টুকরো কালো মেঘ দেখা যায় না। শরৎ হেমন্ত আসে যায়, জাঁকিয়ে শীত পড়ে। ঘরের মধ্যে থাকলেই কাঁপুনি লাগে। রোদ্দুরে দাঁড়িয়ে বলি, আহ কি আরাম। 2 দিন পর এই রোদ্দুরকেই অসহ্য মনে হয়। তখন ঘরের মধ্যে গাছের ছায়ায় কাটিয়েই আনন্দ পাই। জীবনের প্রতি পদক্ষেপে আমাদের এই মনোভাব। স্কুলে নিচু ক্লাসে পড়ার সময় কখনো ভাবি 8-10 বছর পড়ার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে হবে। বাপরে বাপ। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে সব মায়েরাই দীর্ঘশ্বাস ফেলে বলেন, এ যে কবে একটু হাঁটতে চলতে শিখবে আর নিজের হাতে খেতে পারবে। দেখতে দেখতে ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামান্য কথা আরও কত পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করে। মায়ের কোলের ছোট্ট সন্তানও শৈশব কৈশোর স্বচ্ছন্দে পার হয়ে পূর্ণ যৌবনের সিংহদ্বারে পৌঁছে যায়। তখন মায়েদের মুখেই শোনা যায়, মনে হয় এই তো সেদিন খুকি মিতু পাপাই হলো, আর আজ এরা কত বড় হয়ে গেছে। আসলে দৈনন্দিন জীবনের চিন্তায় আমরা মগ্ন থাকি বলেই চিরন্তন সত্যকে ভুলে যাই সুখ বা দুঃখের দিনও একদিন শেষ হয়। একদিন যেসব জজ ম্যাজিস্ট্রেট মন্ত্রী আমলা পুলিশ অফিসাররা ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলতেও ঘৃণাবোধ করতেন, গদি হারাবার পর তাদের রিকশা চড়ে ঘুরে বেড়াতে হয়, থলি হাতে বাজারেও যেতে হয়। তখন তাদের কে চেনে, কে পরোয়া করে? তখন এরা উপহাসের পাত্র। দুঃখের দিনের স্মৃতি কজন অনন্তকাল মনে রাখেন না বলেই তো বিপত্নিক আর বিধবারাও আবার হাসতে পারেন। অনেকে আবার হাসি মুখে মালা বদল করে নতুন জীবন শুরু করেন। আমার রানাঘাটের দিনগুলোও যেন খরস্রোতা পাহাড়ি নদীর মতো পার হয়। পার্ট 1 বেশ ভালোভাবেই পাশ করি। অবিনাশবাবু খুব খুশি আমাদের বাড়ির সবাই আর রাঙা বৌদি। 3rd ইয়ারে উঠে আরও বেশি পড়াশোনা করি। পূজার ছুটিতে মাত্র 1 সপ্তাহের জন্য কলকাতা যাই। দিদি যথারীতি 2-1 মাস অন্তর আসে। তাছাড়া একবার মাকে আর একবার ছোট পিসিকেও সঙ্গে এনেছিল। ছোট পিসির প্রেশার নিয়ে আর বিশেষ দুশ্চিন্তা না থাকলেও বাবা দিন 10 জন্য খুবই অসুস্থ হয়েছিলেন। রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানের ডাক্তার দিলীপ মজুমদারের চিকিৎসায় ভালো হয়ে যান। দিদি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হয়েছে। বুবুনদারও প্রমোশন হয়েছে। রাঙাদা আমাদের বাড়ির সবাইকে বলেছেন, পাপাইয়ের ফাইনাল পরীক্ষা শেষ হবার পরপরই খুকি বুবুনের বিয়ে দিতেই হবে। কিছুতেই আর দেরি করা চলবে না। রাঙাদার কথা শেষ পর্যন্ত দিদিও মেনে নিয়েছে। ওদিকে ছোটদিরাও বেশ ভালোই আছে। গরমের ছুটিতে শুভদীপদার মা নতুন মাসিমা ওদের কাছে গিয়েছিলেন। ওনার হাত দিয়ে মা আর ছোট পিসি 2-3 রকমের বড়ি, আচার আর পোস্ত পাঠিয়েছিলেন। দিদি পাঠিয়েছিলেন 2টো সিল্কের শাড়ি, আর বুবুনদার শুভদীপদাকে পাঠিয়েছিলেন মুগার পাঞ্জাবি আর একটা ভালো তাঁতের ধুতি। উনি ছোট্ট একটা চিরকুটে লিখেছিলেন, পূজার সময় পড়বে। মাসিমার হাত দিয়ে ওরাও আমাদের সবার জন্য ভালো ভালো উপহার পাঠায়। আমি পেয়েছি 2টো অ্যারো শার্ট, রাঙা বৌদি পেয়েছে খুব ভালো চীনা সিল্কের শাড়ি, আর রাঙাদা পেয়েছে খুব দামি শেফার্স কলম। ছোটদি রাঙাদাকে লিখেছে, রোজ এই কলম দিয়ে দোকানের হিসেব লিখলে তুমি প্রত্যেক দিন মনে করবে আমি ছোটোবেলায় তোমার জামা কাপড় হরদম নষ্ট করতাম। আর হ্যাঁ, এ কলম কাউকে দেবে না। রাঙাদা হাসতে হাসতে বলল, মিতু এখনও সেই রকমই পাগলি আছে, ও এখনও বড় হয়নি। আনন্দে আর গর্বে রাঙাদা ওই কলম আর চিঠি দুনিয়ার সবাইকে দেখিয়েছে।
এমনকি অবিনাশবাবুকে পর্যন্ত দেখাতে ভোলেনি। অন্যদিকে আমার আর রাঙা বৌদির সম্পর্ক এখন অনেক সহজ সরল ও স্থিতিশীল হয়েছে। এখন পদ্মার উন্মত্ততাও নেই, অপরাধবোধও নেই কারুর মনে। আজকাল সন্ধ্যের সময় গা ধুয়ে এসে ঘরে ঢুকে রাঙা বৌদি প্রায়ই আমাকে বলে, আমার পিঠে একটু পাউডার দিয়ে দাও তো। শুধু পিঠে? আবার কোথায় দেবে? সামনে দিতে হবে না? একটি থাপ্পড় খাবে। এরপর আমরা একসঙ্গে চাটা খাই, টুকটাক কথা বলি। তারপরই রাঙা বৌদি লাফ দিয়ে উঠে পড়ে, বলে, পড়তে বসো, আর 1 মিনিটও নষ্ট করো না। হ্যাঁ, আমি পড়তে বসি। 10:30 11টার আগে কখনোই উঠি না। মধ্যে একবার রাঙা বৌদি আমার টেবিলের উপর 1 কাপ কফি রেখেই চলে যায়, কোনো কথা বলে না। আজকাল খেয়ে দিয়ে শুতে শুতে বেশ রাত হয়। শোবার পর আমি বলি, আজকাল আমার জন্য তোমাকেও অনেক দেরি করে খেতে হয়, শুতেও অনেক রাত হয়। না পাপাই, আমার দেরি হয় না। তুমি যখন পড়ো তখন আমিও তো তোমার ঘরে বসে বই টই পড়ি। ও একটু থেমে বলে, ভালোভাবে পড়াশোনা করে তুমি অনার্স নিয়ে পাশ করলে আমার কী আনন্দ হবে তা কি ভেবে দেখেছ? আমি নিজের দুঃখ, অভাব, অপূর্ণতা কিছুটা ঘোচাবার জন্য তোমাকে নিয়ে আনন্দ করি বলেই আমি চাই তুমি মাথা উঁচু করে দাঁড়াও, তুমি 10 জনের 1 জন হও। আমাকে তুমি এত ভালোবাসো, কিন্তু আমাকে তো একদিন চলে যেতে হবে, তখন? নিশ্চয়ই যাবে, 100 বার যাবে। আমি এত হীন, নীচ, স্বার্থপর নই যে তোমাকে চিরকালের জন্য আটকে রাখব। কিন্তু তখন তো তোমার রাগ বা দুঃখ হতে পারে। না, তা হবে না, কারণ আমি জানি তোমার আমার এই সম্পর্ক কখনোই চিরস্থায়ী হতে পারে না, হওয়া উচিতও না। ভালোবাসা বা আবেগের ব্যাপারে মানুষ কি উচিত অনুচিতের কথা ভাবে? সবাই পারে না, কিন্তু পারা উচিত। ও একটু হেসে বলে, পাপাই, একটা কথা স্থির জেনে রেখো, স্বামী স্ত্রীর সম্পর্ক আমৃত্যু থাকে বা থাকতে পারে, কিন্তু লাখে 1 জন ভালোবাসার সম্পর্ক বজায় রাখতে পারে সারা জীবন। সবাই কি খুকি বুবুন্দার মতো কপাল নিয়ে জন্মায়? কিছুক্ষণ আমরা কেউই কোনো কথা বলি না। তারপর আমি বলি, আচ্ছা রাঙা বৌদি, তোমাকে ভালোবেসে তোমার জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে আমি কি অন্যায় করছি না? না। না কেন? সবচাইতে বড় কথা, তুমি কারুর অধিকার ছিনিয়ে নাওনি। তোমার ভালোবাসার জন্য কাউকে চোখের জলও ফেলতে হচ্ছে না। কিন্তু না পাপাই, এর মধ্যে কোনো কিন্তু নেই। তুমি কি আমার স্বামীকে বঞ্চিত করছো, নাকি তুমি জোর করে আমাকে কাছে টেনে নিয়েছ? দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। অবিনাশবাবুর কথা মতো আমি সপ্তাহে 2 দিন ওর বাড়ি যাই। উনি আমাকে আর চন্দ্রিমাকে পড়ান, কোশ্চেনের উত্তর লিখি। অবিনাশবাবুর সঙ্গে সঙ্গে সেসব পড়ে ভুল ভ্রান্তি ঘাটতি দেখিয়ে দেন। বাড়িতেও একবেলা পড়ি, অন্যবেলা শুধু লিখি। হঠাৎ খেয়াল হয় পরীক্ষার আর 3 মাস বাকি। এদিকে রাঙাদা পরপর 2 সপ্তাহ কলকাতা গেলেন দিদির বিয়ের ব্যাপারে সব কিছু ঠিকঠাক করতে। দ্বিতীয়বার কলকাতা থেকে ঘুরে আসার পরই ও আমাদের বলল, সামনের 14ই আগস্ট খুকির বিয়ের দিন ঠিক করে এলাম। মিতু শুভদীপকেও খবরটা পাঠিয়ে দিলাম। রাঙা বৌদি জিজ্ঞেস করে, ওরা খুকির বিয়েতে আসবে কি? খুকির বিয়েতে আসবে বলেই তো ওরা এতদিন আসেনি। এবার রাঙাদা রাঙা বৌদিকে বলে, খুকি বলেছে তোমাকে সামনে শনিবার ভাগীরথী এক্সপ্রেসে পাঠিয়ে দিতে, আবার রবিবার ওই ট্রেনেই ফিরে আসবে। এখানে তোমাদের কি হবে? বিশুকে বলবো ওর বউ যেন আমাদের খাবার দাবার পাঠিয়ে দেয়। হ্যাঁ, তা হতে পারে। আমি বুবুনের পাঞ্জাবি তৈরি করতে দিয়ে এসেছি, তুমি আর খুকি শাড়ি টাড়ি কিনে ফেলো। এই সব কথা শুনে কলকাতা যেতে খুব ইচ্ছে করে, কিন্তু পরীক্ষার কথা চিন্তা করে একটি দিনও নষ্ট করতে সাহস হয় না। শুধু কি তাই, এখন আমি রাত 9:30 10টার মধ্যেই খেয়ে নেবার পর একটু বিশ্রাম করেই আবার পড়তে বসি।
1টা-1:30টার আগে কোনো দিনই শুতে যাই না। রাঙা বৌদি ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভাঙলেই জিজ্ঞেস করে, পাপাই কটা বাজে? 1:30। শোবে না? একটু পরে। খুব বেশি দেরি করো না। না না, বেশি দেরি করব না, তুমি ঘুমো। রাঙা বৌদি আর কিছু না বলে পাশ ফিরে শোয়। আমি এক মনে পড়ি। হঠাৎ ঘড়ি দেখেই চমকে উঠি। 2:45। না না, আর দেরি করি না, শুতে যাই। ঘুমের ঘোরেই রাঙা বৌদি আমাকে কাছে টানতেই যেন আমার সব ক্লান্তি চলে যায়। আমি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। তারপর অ্যাডমিট কার্ড হাতে পেতেই যেন মনের মধ্যে সাইরেন বেজে ওঠে। কে যেন আমাকে হুকুম করে, আর দেরি নেই, গেট রেডি। পরীক্ষা শুরু হবার আগের দিন সন্ধ্যের পর দিদি এসে হাজির হয়। সঙ্গে নিয়ে এসেছে মা আর ছোট পিসির দেওয়া নির্মাল্য আর বুবুনদার ছোট্ট একটা চিরকুট। পাপাই, তুমি নিশ্চয়ই এই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবে। আমার প্রাণভরা শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। পরের দিন সকালে রাঙা বৌদি আমার কপালে দিল চন্দন আর দইয়ের ফোঁটা। রাঙাদা আর দিদি আমাকে পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রে। বেশ ভালো পরীক্ষা দিলাম। হাসি মুখেই পরীক্ষার হল থেকে বেরুলাম। রাঙাদা আর দিদি জিজ্ঞেস করল, পরীক্ষা কেমন হলো? আমি একগাল হেসে বলি, খুব ভালো, ভাবিনি এত ভালো হবে। দিদি অনেকটা নিশ্চিন্ত হয়েই সন্ধ্যের ট্রেনে কলকাতা ফিরে গেল। হাজার হোক অনার্সের পরীক্ষা। দেখতে দেখতেই পরীক্ষা শেষ হলো। একটা পেপারে শুধু একটা প্রশ্নের উত্তর লেখা হয়নি, তবে সব মিলিয়ে মনে হলো নিশ্চয়ই অনার্স পাবো। আমার আনন্দ দেখে কে। সেদিন রাত্রে আমি আর রাঙা বৌদি কত হাসি, কত গল্প, কত আনন্দ করি। পরের দিনই বাড়ি যাই। মেতে উঠি দিদির বিয়ের কাজকর্মে। 2 দিন পরই রাঙাদা রাঙা বৌদি এসে হাজির। 3 দিন পর ওরা ফিরে যায়। তারপর আসে বিয়ের 3 দিন আগে। সেদিনই সন্ধ্যের পর ছর্দি শুভদীপদার আগমন। উহ, সে কি আনন্দ! ওদিকে বুবুনদার বাড়িতেও হৈ হৈ ব্যাপার। ওর বোন ভগ্নিপতিরা ছাড়া একদল মেতে উঠেছে বিয়ের কাজে আর আনন্দে। দিদির বিয়ের ব্যাপারে রাঙাদা প্রযোজক, পরিচালক, সুরকার হলেও আমি আর শুভদীপদা প্রাণ ভরে মাতব্বরি করি। পরের দিন দিদিকে দেখেই অবাক হই। ওই অসামান্য স্নিগ্ধ শান্ত রূপ, দুটি চোখ থেকে স্নেহ ভালোবাসা ঝরে পড়ছে। পরনে সুন্দর সিল্কের শাড়ি, অঙ্গে সোনার নতুন গহনা, সিঁথি আর কপালে রক্তবর্ণ সিঁদুর। সব মিলিয়ে ঠিক যেন মা দুর্গা। আমার মনে হয় বিয়ের পর মেয়েদের সিঁথিতে কপালে সিঁদুর দেখলেই মনে হয় দেবী মূর্তি দেখছি। বৌভাতের দিন বুবুনদার বন্ধুবান্ধবরা খাটতে খাটতে পাগল হয়ে যায়, আর আমরা ভিআইপিদের মতো শুধু আনন্দ করি। ছর্দি চলে যাবার সময় খুব কাঁদলেও দিদি সামনের বাড়িতেই থাকবে বলে আমাদের কারোরই চোখের জল ফেলতে হলো না। বৌভাতের পরদিনই বিকেলে রাঙাদা চলে গেল রানাঘাট। দিদি বুবুনদার কথা মতো রাঙা বৌদি থেকে গেলেও আমি ওকে নিয়ে ফিরে গেলাম 3 দিন পর। রওনা হবার আগে দিদি আমাকে বলল, পরীক্ষা হয়ে গেছে বলেই কলকাতায় থেকে যাওয়া উচিত না। রাঙাদা রাঙা বৌদি দুজনেই তোর জন্য অনেক করেছে। ওরা এভাবে সাহায্য না করলে তোর পড়াশোনা করাই কষ্টকর হতো। তা তো বটেই। তাছাড়া রাঙা বৌদিকে একলা থাকতে হয়। তুই আছিস বলে ও অন্তত একটু কথাবার্তা গল্পগুজব করতে পারে। আমি চুপ করে দিদির কথা শুনি। রেজাল্ট না বেরোনো পর্যন্ত তুই ওখানেই থাক, তারপর দেখা যাবে। তবে মাঝে মধ্যে 2-1 দিনের জন্য ঘুরে গেলে তোরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। রানাঘাট ফিরে যাবার পরদিনই রাঙাদা আমাকে আর রাঙা বৌদিকে জানালো ওর ব্লাড প্রেশার বেড়েছে। ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়াও শুরু করেছে। কম নুন খেতে হবে, তবে চিন্তার কিছু নেই। আজকাল কলেজ নেই বলে আমিও রাঙাদার সঙ্গে দোকানে যাই, ক্যাশ সামলাই। রাঙাদার সঙ্গেই দুপুরে বাড়ি আসি। বিকেলের দিকে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি ওর সঙ্গে একটু আড্ডা দিতে।
মাঝে মাঝে অবিনাশবাবুর বাড়ি যাই, চন্দ্রিমার সঙ্গে গল্প করি। কোনো কোনো দিন চন্দ্রিমাও আমাদের বাড়ি আসে। এরই মধ্যে এক শনিবারে দিদি আর বুবুন্দা এসে হাজির। প্রাথমিক আনন্দ উত্তেজনার পর বুবুন্দা আমার দিকে তাকিয়ে বলে, আমরা এসেছি শুধু তোমার জন্য। আমি অবাক হয়ে বলি, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। বুবুন্দা ব্রিফকেস থেকে একটা ছাপানো কাগজ বের করে বলে, ইন্ডিয়ান অয়েল বিভিন্ন জেলার জন্য সেলস প্রমোশন সুপারভাইজার নেবে। নদিয়া মুর্শিদাবাদের জন্য যে দুজনকে নেবে তাদের এই দুটি জেলার কোনো কলেজের ছাত্র হতে হবে। গ্র্যাজুয়েট না হলেও নেবে? না, গ্র্যাজুয়েট হওয়া চাই, কিন্তু যারা এবছর পরীক্ষা দিয়েছে তারাও আবেদন করতে পারে। কাজে জয়েন হবার আগে অবশ্যই তাদের পাশ করার প্রমাণ দেখাতে হবে। এবার দিদি বলে, ইন্ডিয়ান অয়েলের বহু অফিসারের সঙ্গে তোদের বুবুন্দার বন্ধুত্ব আছে। তাদের কাছে এই চাকরির খবর পেয়েই আমরা ছুটে এসেছি। ও একটু থেমে বলে, পরশুই অ্যাপ্লিকেশন করার শেষ দিন। যাই হোক, আমি বুবুন্দার নির্দেশ মতো ফর্ম ভরি। অবিনাশবাবুকে বলে প্রিন্সিপালের একটা প্রশংসাপত্র জোগাড় করি। পরদিনই দিদি আর বুবুন্দা ফিরে যায়। সেদিন রাত্রেই রাঙাবতী আমাকে বলে, একটা ভবিষ্যৎবাণী করব? করো। এই চাকরি তোমার হবেই। কিভাবে বুঝলে? আমার মন বলছে। ও একটু থেমে বলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবু আমি বলছি, আমি মাঝে মাঝে হঠাৎ এমন কিছু মনে করি যা ভবিষ্যতে সত্যি সত্যি মিলে গেছে। যেমন? প্রথম উদাহরণ, তোমার দাদা। রাঙাদা? হ্যাঁ হ্যাঁ, তোমার রাঙাদা। ওর সঙ্গে কিছুকাল ঘর করার পরই মনে হয়েছিল কখনোই এই রকম নিরবিচ্ছিন্ন আনন্দে আমার জীবন কাটবে না, ছন্দপতন হবেই। আমি চুপ করে থাকি। দ্বিতীয় উদাহরণ, খুকি। ওকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল শুধু এই মেয়েটিই হবে আমার সারা জীবনের পরম প্রিয় বন্ধু। তৃতীয় উদাহরণ, তুমি। আমি? হ্যাঁ, তুমি। রাঙাবতী একটু হেসে বলে, বিয়ে পড়ার জন্য তুমি যেদিন প্রথম এখানে এলে সেই দিনই আমার মনে হয়েছিল এই ছেলেটি নিশ্চয়ই আমার কিছু দুঃখ, কিছু অভাব মেটাবে। ও না থেমেই বলে, তুমি দেখে নিও, ইন্ডিয়ান অয়েলে তোমার চাকরি হবেই। তোমার মুখে ফুলচন্দন পড়ুক। না না, ফুলচন্দন চাই না, মাঝে মাঝে আমাকে দেখে গেলেই আমি খুশি হব। দিন 15 পরেই ইন্টারভিউয়ের চিঠি এসে হাজির। সঙ্গে সঙ্গে বুবুন্দাকে ফোন করলাম। ও বলল, 2 দিন আগে চলে এসো, আমি বলে দেব কিভাবে ইন্টারভিউ দিতে হয়। হ্যাঁ, বুবুন্দার কাছে 2 দিন শিক্ষানবিশি করে ঢাকুরিয়া ব্রিজের পাশে ইন্ডিয়ান অয়েলের পূর্বাঞ্চলীয় প্রধান অফিসে গেলাম ইন্টারভিউ দিতে। 1 ঘন্টা রিটেন পরীক্ষায় লিখলাম, শহরতলি ও গ্রামাঞ্চলে ইন্ডিয়ান অয়েলের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও সর্বোপরি অর্থনৈতিক প্রভাব সম্পর্কে একটি রচনা। তারপর হলো মৌখিক ইন্টারভিউ। দিন 10 পরেই চিঠি এলো IOC ডাক্তারবাবুর কাছে হাজির হবার। ঠিক 1 সপ্তাহ পর আবার দিদি আর বুবুন্দা এসে হাজির। দিদি আমাকে জড়িয়ে ধরে বলে, পাপাই তোর হয়ে গেছে। বুবুন্দা বলল, কাল ওরা অফিসের নোটিশ বোর্ডে সিলেক্টেড ছেলেদের নাম ঝুলিয়ে দিয়েছে, খবর পেয়েই ছুটে গিয়েছিলাম। দিন কয়েকের মধ্যেই চিঠি পাবি। দিদি সঙ্গে সঙ্গে বলে, তোর রেজাল্টও তো সামনের সপ্তাহেই বেরোচ্ছে। হ্যাঁ, কাগজে দেখলাম। আমি রাঙাদা, রাঙাবৌদি, দিদি আর বুবুন্দাকে প্রণাম করি। রাঙাবৌদি দিদির দিকে তাকিয়ে একটু হেসে বলে, তোমার আদরের ভাইকে জিজ্ঞেস করো আমি কি বলেছিলাম। আমি একটু হেসে বলি, জানিস দিদি, আমি অ্যাপ্লিকেশন তোদের দেবার পরই রাঙাবৌদি বলেছিল এই চাকরি আমার হবেই। একটু থেমে বলি,
রাঙা বৌদির আদর যত্ন, হাতের রান্না খেয়ে রাঙাদার প্রশ্রয় আর তোদের দুজনের ভালোবাসার জন্যই। সবার সামনেই রাঙা বৌদি আমার গালে আলতো করে একটা চড় মেরে হাসতে হাসতেই বলে, থাক, আর ধন্যবাদ জানাতে হবে না। এই মোটা মাইনের চাকরি পেয়ে আমাকে ভুলে না গেলেই যথেষ্ট। আমিও হাসতে হাসতে বলি, ভগবানকে বলো আমি যেন নিয়মিত তোমার হাতের চড় খেতে পারি। আমার সাফল্যে ওদের আনন্দ দেখে আমার প্রাণ মন ভরে গেল। পরের সোমবারই রেজাল্ট বেরোলো। হ্যাঁ, আমি অনার্স নিয়েই পাশ করলাম। কলেজ থেকেই গেলাম দোকানে, রাঙাদাকে প্রণাম করে খবর দিলাম। বুকে জড়িয়ে ধরেই আদর করল। ক্যাশ থেকে 250 টাকা বের করে বিশুদার হাতে দিয়ে বলে, শিগগির মিষ্টি আনুন, পাপাই আর তোমরা সবাই মিলে খাবে। সে রাত্রে রাঙা বৌদি উপুর হয়ে শুয়ে আমার মুখের সামনে মুখ নিয়ে বলে, আজ স্বীকার করবে তো আমি তোমাকে কাছে টেনে নিয়ে তোমার কোনো ক্ষতি করিনি? আমি দুহাত দিয়ে ওর মুখখানা ধরে বলি, তুমি যে আমার কি উপকার করেছো তা শুধু আমিই জানি, আর কেউ তা জানে না, জানবে না। তুমি আদর ভালোবাসায় আমাকে শুধু সাবালক করনি, তোমার সান্নিধ্যে আর কথাবার্তায় আমি জীবন সম্পর্কে সচেতনও হয়েছি। ও আমার কানে কানে ফিসফিস করে, আজ সাবালক হতে ইচ্ছে করছে নাকি? আমি দুহাত দিয়ে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলি, 100 বার ইচ্ছে করছে। ঠিক 3 দিন পরের কথা। রাঙাদা জলখাবার খেয়ে দোকানে যাবার ঘণ্টা দেড়েক পরেই অবিরাম কলিং বেল বেজে ওঠে। আমি আর রাঙা বৌদি ছুটে যাই দরজা খুলতে। দরজা খুলতেই বিশুদা প্রায় কাঁদতে কাঁদতে বলে, বৌদি, আপনি আর পাপাই শিগগির চলুন দোকানে, আমি রিক্সা নিয়ে এসেছি। রাঙা বৌদি চিৎকার করে বলে, কেন, কি হয়েছে? বিশুদা লাফ দিয়ে সাইকেলে উঠেই চিৎকার করে বলে, 1 মিনিটও দেরি করবেন না। আমরা কোনো মতে সব দরজা বন্ধ করেই রওনা হই। দোকানের সামনে কয়েকশো লোকের ভিড় দেখেই আমাদের বুকের মধ্যে যেন বিসর্জনের বাজনা বেজে ওঠে। আমাদের দেখেই রব ওঠে, এসে গেছেন, এসে গেছেন। দোকানের মধ্যে পা দিয়েই রাঙা বৌদি উন্মাদের মতো চিৎকার করে, ভগবান, এ কি সর্বনাশ করলে! আমি পাগলের মতো কেঁদে উঠেই চিৎকার করি, রাঙাদা! সেই মর্মান্তিক বেদনার স্মৃতি আমি ভুলিনি, ভুলব না। সেই স্মৃতির কথা মনে হলেই আমার চোখের জল গড়িয়ে পড়ে, কিছুতেই আটকাতে পারি না। বুবুনদা কার কাছ থেকে খবর পেয়েছিল তা জানি না, কিন্তু গাড়ি করে 4টের মধ্যেই দিদি, মা, বাবা আর ছোট পিসিকে নিয়ে হাজির। মা রাঙাদাকে দেখেই হা ভগবান বলেই ধপাস করে পড়ে গিয়েই জ্ঞান হারালেন। এ কি সর্বনাশ হলো বলেই ছোট পিসিও ধপাস করে পড়ে গেলেন। বাবা চিৎকার করে উঠলেন, রাঙা, তুই এ কি করলি? মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বাবা ছিটকে বেরিয়ে গেলেন বাইরে। দিদি উন্মাদিনীর মতো লুটিয়ে পড়ল রাঙাদার বুকে। প্রাণহীন নিশ্চল পাষাণ মূর্তির মতো রাঙা বৌদি শুধু চোখের জল ফেলতে ফেলতে সব কিছু দেখলেন। তারপর আর কি? নির্মম উদাসীন সময় আপন মনে এগিয়ে চলে। সূর্য ওঠে, অস্ত যায়। পাখিরা যথারীতি মহানন্দে আকাশের বুকে উড়ে বেড়ায়। আশেপাশের মানুষের দৈনন্দিন জীবন চলে একই নিয়মে, একই গতিতে। দিঘির পাড়ে বকুল গাছে বসে মাঝে মাঝে কোকিলও ডাকে তার প্রেয়সীকে। শুক্লপক্ষের চাঁদ পূর্ণিমায় পূর্ণ যৌবনা হবার জন্য এগিয়ে চলে। এরপর একদিন পূর্ণিমার আলো সর্বত্রগামী হলেও যেন থমকে দাঁড়ায় আমাদের বাড়ির সামনে। একদিন বুবুনদা আমার মা, বাবা, ছোট পিসিকে নিয়ে চলে যায়। 1 সপ্তাহ পর বুবুনদা আবার আসে দিদিকে নিয়ে যাবার জন্য। ওরা রওনা হবার আগে রাঙা বৌদি বলে, বুবুনদা, তুমি মাসখানেক পর 2-4 দিনের জন্য একবার এসো, তোমাকে আমার খুব জরুরি দরকার। হ্যাঁ রাঙা বৌদি, নিশ্চয়ই আসব।
এবারে রাঙা বৌদি দিদির দিকে তাকিয়ে বলে, খুকি, পাপাইকে তো সামনের সোমবারই কৃষ্ণনগর অফিসে জয়েন করতে হবে। হ্যাঁ, ও আরও কয়েকদিন আমার কাছে থাক। ও দিন কয়েক এখান থেকেই কৃষ্ণনগর যাতায়াত করবে, তারপর ও কৃষ্ণনগরেই থাকবে। পাপাইকে যতদিন ইচ্ছে রেখে দাও। এখান থেকে কৃষ্ণনগর তো মোটে 8 ঘন্টা 45 মিনিটের পথ। না ভাই, ওকেও আমি বেশি দিন আটকে রাখতে চাই না। একটু দরকার আছে বলেই আমি কিছুদিন ওকে রেখে দিচ্ছি। ও একটু থেমে বলে, খুকি, সময় পেলেই তুমি আর বুবুনদা চলে এসো। দিদি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ রাঙা বৌদি, নিশ্চয়ই আসব। পরের দিন সকালেই রাঙা বৌদির কথা মতো আমি বাজার থেকে বাজার সমিতির সভাপতি মাধববাবুকে ডেকে আনি। রাঙা বৌদি ওকে বলেন, দাদা, আমার স্বামী আপনাকে ঠিক নিজের বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন, বিশ্বাস করতেন। হ্যাঁ বৌমা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনি ছাড়া কেউ নেই যার সঙ্গে দোকানের ব্যাপারে পরামর্শ করতে পারি। বৌমা, তুমি শুধু আমার ভ্রাতৃবধূ না, তুমি আমার মেয়ের বয়সী। আমি আমার বুদ্ধিমতো নিশ্চয়ই সৎ পরামর্শ দেব। দাদা, আপনি তো স্বীকার করবেন আমার দ্বারা ব্যবসা চালানো সম্ভব না। হ্যাঁ, সত্যি খুব কঠিন ব্যাপার। কিন্তু তুমি কি দোকান বিক্রি করতে চাও? বিক্রির ব্যাপারে আমি চাই আমাদের কর্মচারী দোকান চালাক। আমি দোকান ঘর ও জমির জন্য কোনো টাকা চাই না। ওরা সবাই মিলে অথবা 1-2 দোকানের পুরো স্টকের দাম আমাকে দিক, আমি আর কিছু চাই না। বৌমা, এ প্রস্তাব তো ওদের লুফে নেওয়া উচিত। এখন জমি সমেত ওই দোকান ঘরের দামই হবে 5,00,000। রাঙা বৌদি একটু হেসে বলে, দাদা, কর্মচারীদের তো আমি পর মনে করি না। ওরা দোকান চালিয়ে ভালো থাকলে আমার ভালোই লাগবে। ও সঙ্গে সঙ্গে বলে, তবে দাদা, আমার একমাত্র শর্ত হচ্ছে কোনো কর্মচারীকে ছাঁটাই করাও চলবে না, মাইনে টাইনেও কমানো চলবে না। ঠিক আছে, আমাকে একটু সময় দাও ওদের সঙ্গে কথা বলার। হ্যাঁ দাদা, কথা বলুন, কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই আমি যা হোক একটা কিছু ফাইনাল করতে চাই। সে তো করতেই হবে। এসব ব্যাপার তো মাসের পর মাস ফেলে রাখা যায় না। আরও একটা ব্যাপারে আপনাকে কষ্ট দেব। কষ্টের আবার কি? বলো, কি করতে হবে? সেই সর্বনাশের দিন থেকেই দোকান বন্ধ আছে। ভাবছি আজ বিকেলে পাপাইকে পাঠাবো দোকান থেকে সব কাগজপত্র আর টাকা কড়ি আনার জন্য। হ্যাঁ হ্যাঁ, পাঠাও, কোনো চিন্তা নেই। তোমাদের কর্মচারীদের এখনই খবর দিচ্ছি। তাছাড়া আমি নিজেও থাকব। মাধববাবু উঠতে উঠতে বলেন, জগদীশ তো ব্যাংক, ইন্স্যুরেন্স, ইনকাম ট্যাক্স ইত্যাদি সব কিছুই দোকানে রাখত। ওগুলো তো আর ওখানে রাখা চলতে পারে না। আমি সন্ধ্যের দিকে মাধববাবুর গাড়িতেই দোকান থেকে সব কাগজপত্র আর টাকা কড়ি নিয়ে বাড়ি আসি। রাঙা বৌদি বলল, পাপাই, তুমি টাকাগুলো গুনে আমার আলমারির লকারে রেখে দাও। হ্যাঁ, টাকা গুনে 22,306 টাকা 75 পয়সা আমি ওর লকারে রেখে দিই। পরের 2 দিন আমি, বিশুদা আর রাঙাদার ইনকাম ট্যাক্স লয়ার ত্রিদীপবাবু কাগজপত্র দেখে শুনে আলাদা করি। বাড়ি আর দোকানের দলিল টলিল ছাড়াও পাওয়া গেল 3টে ইন্স্যুরেন্সের পলিসি। 1,00,000 টাকার পলিসিটি রাঙা বৌদির নামে, আর 25,000 টাকার 2টি পলিসি, তার একটি আমার মার নামে, অন্যটি ছোট পিসির জন্য। রাঙা বৌদি একটু ম্লান হেসে বলে, দেখছো তো পাপাই, কর্তব্যে তোমার দাদার কোনো ত্রুটি ছিল না। সে শুধু আমার কথা মনে রাখেনি, মায়ের মতো মামি ও মাসিকেও মনে রেখেছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, রাঙাদা ওয়াজ রাঙাদা। পরের সোমবার আমি কর্মজীবন শুরু করলাম। 10 পরই রাঙা বৌদি আমাকে বলল, এবার তোমার সুবিধা মতো কৃষ্ণনগরে চলে যাও, আর এখান থেকে যাতায়াত করতে হবে না।
আমি ভাবিনি রাঙা বৌদি আমাকে এত তাড়াতাড়ি চলে যেতে বলবে। তবু আমি কোনো প্রশ্ন করলাম না। বললাম, অফিসেই একটা ঘর আছে আমার জন্য, ফার্নিচারও আছে, তবে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে যদি রবিবার যাই তাতে কি তোমার অসুবিধে হবে? না না, কোনো অসুবিধে হবে না, তুমি রবিবারই যেও। ও কি ভাবছে, কি করবে, কিভাবে একলা থাকবে তা জানি না, জানতে চাইলামও না। এর মধ্যে শুধু এইটুকু জেনেছি, বিশুদা আর অধীরদা পুরো স্টক কিনে নিয়ে বৌদির শর্তে দোকান চালাতে রাজি হয়েছেন। আর জানি দোকানে 2,62,775 টাকার স্টক আছে। ওদের হয়ে মাধববাবু পুরো টাকাটা রাঙা বৌদিকে দিয়ে দেবেন, আর সে টাকা ওরা দুজনে শোধ করবে 1 বছরে। যাই হোক, আমি কৃষ্ণনগর অফিসের একটা ঘরে থাকার জন্য বিধি ব্যবস্থা শেষ করে রবিবার সকালে এখান থেকে রওনা হবার আগে রাঙা বৌদিকে বলি, আমি যাচ্ছি, যখনই দরকার হবে কাউকে দিয়ে আমার অফিসে একটা টেলিফোন করে খবর দিও। হ্যাঁ, দেব। রাঙা বৌদি আমার দিকে তাকিয়ে বলে, পাপাই, তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ, বলো। মানুষ বেঁচে থাকলে তার সঙ্গে লুকোচুরি খেলা যায়, তাকে ঠকানো যায়, তার উপর রাগ করা যায়, কিন্তু যে চলে গেছে চিরদিনের মতো, তার সঙ্গে কি করে লুকোচুরি খেলব, কি করে তাকে ঠকাবো? তার উপর তো রাগ করেও লাভ নেই। ও একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন তো ওসব কিছু করলে নিজেকেই ঠকাতে হবে, নিজের উপরই রাগ করতে হবে। তাই তো তোমাকে এখান থেকে যেতে বললাম। আমি অবাক হই ওর এই বিস্ময়কর আত্মোপলব্ধি দেখে। তবে খবর দিলে নিশ্চয়ই এসো। হ্যাঁ, আসব। আমি ওকে প্রণাম করতেই আমার চোখের জল গড়িয়ে পড়ে। রাঙা বৌদি 2 হাত দিয়ে আমার মুখখানা ধরে আমার কপালে একটা চুমু খেয়ে বলে, তোমার কল্যাণ হোক। ও আঁচল দিয়ে চোখের জল মুছতেই আমি রিকশায় উঠে পড়ি। 1 দিন না, 2 দিন না, 1 মাস 2 মাসও না, প্রায় 5 মাস পরে একদিন বেশ রাত্রে টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলেই বলি, হ্যালো, কে, পাপাই? হ্যাঁ রাঙা বৌদি, আমি। তুমি এত রাত্রে কোথা থেকে ফোন করছো? বাড়ি থেকেই, বাড়িতেই টেলিফোন নিয়েছি। মনে মনে বলি, এখন তো তুমি লাখ লাখ টাকার মালিক, নিশ্চয়ই খুব মজা করছো, সুতরাং টেলিফোন নেবে না কেন? রাঙা বৌদি, তুমি কেমন আছো? ভালো। তুমি ভালো আছো তো? ও সঙ্গে সঙ্গেই বলে, অবশ্য তোমার খবর জানতে পারি খুকি আর বুবনদার কাছে। ওরা মাঝে মাঝে আসে নাকি? হ্যাঁ, তুমি শনিবার দুপুরেই এসো, আবার সোমবার ফিরে যেও। কী ব্যাপার? এসো, সব জানতে পারবে। 2টো পর্যন্ত অফিস করে 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছবো। ঠিক আছে, তুমি এলে খুব খুশি হব। শনিবার। গলির মধ্যে একটু এগুতেই কানে আসে, রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে, রোদন ভরা এ বসন্ত, মোর বিরহ বেদন রাঙালো, কিংশুক রক্তিম রাগে। হঠাৎ বুবুনদায় গিয়ে সে বলে, পাপাই, যে রাঙা বৌদিকে তুমি চিনতে সে মরে গেছে। রাঙাদার মৃত্যুর পর এক নতুন রাঙা বৌদির জন্ম হয়েছে। নিজের সর্বস্ব কিছু দিয়ে জগদীশ স্মৃতি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে গত মাসে। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন। আবার গানের সুর ভেসে আসতেই ও বলে, উদ্বোধনের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্গদা হবে, তাই রাঙা বৌদি ও নাচের ক্লাসের মেয়েদের নিয়ে রিহার্সাল দিচ্ছে। অন্ধকার ভেদ করে যেমন সূর্যদেব আত্মপ্রকাশ করেন, সেই রকম মানুষের জীবনে চরম দুঃখের দিনে, বিপদের দিনে
মহা দুর্যোগেই তার আসল সত্তা প্রকাশ পায়। রাঙাবতী তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আবার কানে আসে, রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। শুনলেন নিমাই ভট্টাচার্যের লেখা রাঙাবতী উপন্যাসটির শেষ পর্ব। উপন্যাসটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।